হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একেবারে শেষ মুহূর্তের একটা সাজেশনস নিয়ে, এবং সেই সঙ্গে এই একই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের আইসিএসসিতে বাংলায় একেবারে ফুল মার্কস পেতে গেলে ঠিক কোন কোন বিষয় নজর রাখতে হবে, অর্থাৎ একেবারে ফুল মার্কস স্ট্র্যাটেজি যাকে বলে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমেই আমরা আসব আমাদের সংকলিতা গদ্যতে। তার আগে যে কথাটা বলবো, আমরা কিন্তু প্রায় 5 মাস আগে আমাদের চ্যানেলে অর্থাৎ দ্য বেঙ্গলি গাইড চ্যানেলে একটা সাজেশনস ভিডিও অলরেডি আপলোড করেছিলাম, যেখানে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের পড়াশোনা করতে বলেছি, এবং আমি বিশ্বাস রাখি সেই অনুযায়ী তোমরা অনেক দিন আগে থেকেই পড়াশোনা শুরু করেছো। এবং আমাদের এই 5 মাস আগে যে প্রথম ভিডিও ইউটিউবে আপলোড হয়েছিল সাজেশনস ভিডিও, তার অনেক পরে কিন্তু পরবর্তীকালে অন্যান্য চ্যানেল আপলোড করতে থাকে। তাই আমার এই কমেন্টে আমি এক্সপেক্ট করব আমাদের চ্যানেল যে সর্বপ্রথম সাজেশনস ভিডিও আপলোড করেছে সেটা অন্তত তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করো তারা একবার লিখে যাবে। তাহলে চলো আমরা সংকলিতা গদ্য থেকে শুরু করি। সংকলিতা গদ্য থেকে আমরা এই বছরে সব থেকে বেশি এক্সপেক্ট করছি যে চ্যাপ্টারগুলো, তার মধ্যে একেবারে টপে আমি রাখছি তিনটে চ্যাপ্টার। কি কি? নাম, অসহযোগী এবং নীলমানুষের কাহিনী। এবং আমার খুব বিশ্বাস, খুব যদি ভাগ্য ভালো থাকে তোমরা একটা নয় দুটো কমন পেয়ে যেতে পারো এখান থেকেই। আর তা না হলে এর পরবর্তী আরও দুটো গল্প আমি তোমাদের জন্য রাখছি। সেখানে রাখছি গন্ধটা খুব সন্দেহজনক এবং বামা। এরপরে আমরা যাব আমাদের পরবর্তী বিষয় চাঁদের পাহাড় উপন্যাসে। তার আগে আমি কবিতার কথা বলছি না, কারণ চাঁদের পাহাড় উপন্যাস নিয়ে প্রচুর ছাত্রছাত্রী আমাকে অনেক কিছু বলছো, বারবার বলছো, আমি তাদের জন্য কিছু এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারিনি। যাই হোক, চাঁদের পাহাড় উপন্যাসের ক্ষেত্রেও আমি 5টা নির্দিষ্ট চ্যাপ্টার বা পর্ব তোমাদের জন্য ইম্পর্টেন্ট হিসাবে বলে দিচ্ছি। তোমরা প্রথমে যে পর্বগুলো একেবারে খুঁটিয়ে ভালোভাবে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বিষয় সম্পর্কে নলেজ রাখবে, সেটা হচ্ছে পর্ব 4, পর্ব 6, পর্ব 8, পর্ব 9 এবং পর্ব 13। এই 5টা পর্ব যদি খুব ভালোভাবে তোমরা নলেজে রাখো, আমার খুব বিশ্বাস তোমরা প্রশ্নপত্র অবশ্যই এখান থেকেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে এবং তোমাদের এক্সাম খুব ভালো হবে। তাহলে চলো আমরা চলে যাব এ পর্যায়ের পরবর্তী যে বিষয়, সেটা হচ্ছে জাম্বো নাটক নিয়ে যারা পড়ছো তাদের জন্য কিন্তু আমি সাজেশনস তৈরি করতে পারছি না, এবং আমি তোমাদের বলবো জাম্বোর জন্য তোমরা সাজেশনস করবে না, কারণ জাম্বো নাটকটা কিন্তু অত্যন্ত ছোট একটা নাটক, এবং এই নাটকের জন্য যদি তোমরা সাজেশনস করো তাহলে তোমরাই বিপদে পড়বে। এই নাটকের যে কোনো জায়গা থেকে যে কোনো লাইন তুলে যে কোনো রকম প্রশ্ন আসতে পারে, কিন্তু তার জন্য তোমরা আমার জাম্বো নাটকের উপর যে রকমের যে সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে সেগুলো অবশ্যই দেখতে থাকো, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা অবশ্যই ভালো ফল করবে জাম্বো নাটকের ক্ষেত্রে। এরপর আমি আসবো সংকলিতার কবিতার ক্ষেত্রে তোমরা আগে আমার থেকে নিশ্চয়ই একটা সিরিয়ালি সাজেশন পেয়েছো। আজকে আমি টপ মোস্ট তালিকায় 3টে নয় 4টে কবিতা রাখছি, কারণ কবিতার ক্ষেত্রে 3টে বলতে আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আমি 4টে কবিতা বলবো। প্রথমেই বাবু বলেন, তারপর আসবো ফিরে, তারপর বলবো বঙ্গভূমির প্রতি এবং রবীন্দ্রনাথের প্রতি। এই 4টে কবিতা তোমরা যদি খুব ভালোভাবে করে নাও, আমার মনে হয় দুটো প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যেতে পারো। তবুও আরও দুটো কবিতা আমি, আরও দুটো নয় আরও একটা কবিতা আমি বলবো আরও একটু করে যাও। সেটা হচ্ছে তোমাদের কাজী নজরুল ইসলামের কবিতা কুলি মজুর কবিতাটা কিন্তু এমন কিছু কঠিন নয়। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কবিতার যে ওয়ান শর্ট ভিডিও আনবো, সেখানে খুব কম্প্যাক্ট ওয়েতে নির্দিষ্ট একটা রুলসের ভিত্তিতে তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে এবং কিভাবে তোমরা বিষয়টা মাথায় রাখবে। তাহলে চলো আমরা চলে যাই এই পর্যায়ের পরবর্তী যে অংশ, সেটা হচ্ছে ফুল মার্কস স্ট্র্যাটেজি। কিভাবে তোমরা বাংলাতে ফুল মার্কস পেতে পারো। ফুল মার্কস পেতে গেলে কিন্তু সবসময় খুব ভালো যে পড়াশোনা করতে হবে তাই কিন্তু নয়, ভালোভাবে পড়াশোনা করলেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায় না যদি না আরও নির্দিষ্ট কিছু নিয়ম তোমরা মেনে চলো। সেই নির্দিষ্ট নিয়মগুলো চলো আমরা আজকের এই ভিডিওতে একটু ভালোভাবে দেখে নিই। প্রথমেই যে কাজটা তোমরা করবে সেটা হচ্ছে এক্সাম হলে গিয়ে কোয়েশ্চেন পেপারটা হাতে নিয়েই
প্রশ্নের উত্তর লিখতে বসবে না, নির্দিষ্টভাবে ভালোভাবে রিড করবে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা পার্ট প্রশ্ন, এবং তারপরে ডিসাইড করবে কোন আনসারগুলো তোমার খুব ভালো জানা আছে, তারপরে তুমি আনসার লিখবে। এমন অনেক স্টুডেন্টস বহুবার দেখেছি আমি যারা কিন্তু প্রশ্ন পড়তে ভুল করে, প্রশ্নের উত্তরটাও ভুল লিখে আসে। আবার অনেক সময় পারবো বলে স্টার্ট করে দেয়, 3টে প্রশ্ন লেখার পর 3 মার্কসের একটা প্রশ্ন লিখতে গিয়ে দেখা যায় যে সেটা তার ভালোভাবে নলেজে নেই। এই কারণে প্রশ্নপত্র পড়াটা একটা প্রথম খুব গুরুত্বপূর্ণ কাজ। এরপর আমি চলে যাব তোমাদের যে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ঠিক যেটুকু প্রশ্নপত্রে চাওয়া হবে সেইটুকুই তোমরা লিখে আসবে। বেশি লিখলে বেশি মার্কস পাবো, এটা একেবারে ভুল ধারণা। কখনো যেটা চাওয়া হচ্ছে সেটাকে একেবারে ফুলিয়ে ফাটিয়ে প্রচণ্ড বেশি করে লিখে আসবে না। কম্প্যাক্ট আনসার লিখবে, একেবারে সলিড পয়েন্ট ওয়াইজ যে বিষয়টা তুমি লিখতে বসেছো সেখানে টেক্সটে তুমি যা যা পয়েন্ট পাচ্ছ প্রত্যেকটা পয়েন্টকে উল্লেখ করবে, তাহলেই দেখবে তুমি ফুল মার্কস পাবে। আর একটা কথা মনে রাখবে, উত্তর লেখার সময় প্রশ্নপত্রে যে লাইনটা তুলে দেওয়া হয়েছে সেই লাইনটাকে ব্যবহার করবে প্রশ্নের একেবারে শুরুতে বা শেষে, তাহলে পরীক্ষক বুঝতে পারবে তুমি ডিটো একেবারে সেই প্রশ্নেই হিট করেছো। এখানে কিন্তু মার্কস তোলার জন্য এই একটা রুলস খুব ইম্পর্টেন্ট। এরপর আমি যাব তোমাদের বহুল প্রচলিত প্রচণ্ডভাবে টেনশনের একটা জায়গা, সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। তোমরা সবাই আমার কাছে বারবার প্রশ্ন করো, স্পেলিং মিস্টেক হয় প্রচুর পরিমাণে, কি করব? স্পেলিং মিস্টেকে প্রচুর মার্কস কেটে যাবে। এক্ষেত্রে তোমাদের সবাইকে আমি একটা কথা বলি, বহু চ্যানেল প্রচুর লাফালাফি করে তোমাদের জানিয়ে দেবে 3টে স্পেলিং মিস্টেক করলে 1 নম্বর যাবে, কিংবা কেউ বলবে 4টে স্পেলিং মিস্টেক করলে 1 নম্বর যাবে। একদম এসব কথায় কান দিও না। আমি খুব নিশ্চিত করে দায়িত্ব নিয়ে তোমাদের বলছি, এ ধরনের কোনো রুলস মেনে চলা হয় না। যদি মানা হতো তাহলে তোমরা কোনোদিন বেশ কিছু স্টুডেন্ট আছে যারা পাস করতো না, একেবারে নেগেটিভ মার্কে চলে যেত। আমি নির্দিষ্ট করে বলতে পারি এটা কোনো রুলস এভাবে মানা হয় না। যেটা ইম্পর্টেন্ট বিষয় স্পেলিংয়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে, সেটা কি, স্পেলিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোয়েশ্চেন পেপারে যে শব্দগুলো ব্যবহার করছে, যে টপিকটা দেওয়া হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো, সেই সমস্ত শব্দগুলো কোনোরকমভাবে স্পেলিং মিস্টেক করবে না, কারণ সেখানে মিস্টেক করলে তোমাদের মার্কস কাটা যাবে। দ্বিতীয়ত, তোমাদের যে নির্দিষ্ট গল্প, নির্দিষ্ট কবিতা, উপন্যাস, নাটক, তার নাম এবং তার লেখক বা কবির নাম, তাদের মূল গ্রন্থের নাম, কিংবা সেখানে ব্যবহৃত চরিত্র, নির্দিষ্ট জায়গার নাম, নির্দিষ্ট কোনো বিষয়ের কথা বলতে গিয়ে যদি স্পেলিং মিস্টেক তোমরা করো, মানে তোমাদের টেক্সটে উল্লিখিত যে বিষয়গুলো আছে, যেমন ধরো বামা গল্পে আছে একটা শ্মশান ভূমি, এই শ্মশান ভূমি স্পেলিং মিস্টেক করো না। কিংবা বামা গল্প লিখতে গিয়ে, কিংবা তোমাদের ধরো আমি অন্য কথায় আসি, রবীন্দ্রনাথের প্রতি লিখতে গিয়ে সাম্রাজ্যলোভী শব্দটা ভুল করো না। কিংবা ধরো ভৈরব, মানে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো লিখতে গিয়ে ভুল করো না। কিংবা কবিদের নাম, লেখকের নাম, এইসব লিখতে গিয়ে কখনো ভুল করো না, তাহলে স্পেলিং কাটা যাবে। কিন্তু তখনও আমি বলছি, ওভাবে নির্দিষ্ট রুলস ওয়াইজ কিন্তু কখনোই স্পেলিং কাটা যায় না। স্পেলিং কাটা যায় তোমাদের লেখার উপর ডিপেন্ড করে, কতটা ভুল করছো তার উপর নির্দিষ্ট একটা মানে মানবিকতা রেখেই কাটা হয়। ও নিয়ে অত ভাববার কিছু নেই। শুধু এই যে স্পেলিংগুলোর কথা বললাম, সেই স্পেলিংগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে স্পেলিং নিয়ে তোমাদের সমস্যা মিটে যাবে। এরপর আমি আসবো যে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্টের উপর অবশ্যই আমি ভিডিও দেব, চোখ রাখো আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আমাদের চ্যানেলের। অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলো না, এবং তোমাদের মূল্যবান কমেন্ট রেখে যেতে ভুলো না, ঠিক কোথায় তোমাদের কখন কী ধরনের সমস্যা হচ্ছে। যাই হোক, এবার আমি চলে যাচ্ছি টাইম ম্যানেজমেন্টের বিষয়ে। প্রত্যেকটা প্রশ্নের জন্য নির্দিষ্ট করে টাইম তোমাদের লিখে রাখতে হবে, মানে জেনে রাখতে হবে কতটা লিখতে গিয়ে তুমি কতটা সময় দেবে। একটা লিখতে গিয়ে তুমি যদি প্রচুর পরিমাণে সময় দিয়ে দাও, তাহলে কিন্তু অন্যটা লিখতে গিয়ে তুমি আর সময় পাবে না। কাজে এই টাইম ডিভিশনটা তোমাকে খুব ভালোভাবে করতে হবে। তার জন্য আমি আছি, কোনো চিন্তা নেই, আমার ভিডিও তুমি নির্দিষ্ট সময় পেয়ে যাবে, সেখানে আমি সমস্ত ডিটেলস আলোচনা করে দেবো। আর হচ্ছে টাইম ম্যানেজমেন্টের যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোন প্রশ্ন আগে লিখবে, কোনটা পরে লিখবে। এই বিষয়েও আমি ভিডিও রাখবো টাইম ম্যানেজমেন্টের ভিডিওতে, একসাথে আমি এর উত্তরটা দিয়ে দেবো। আচ্ছা, এরপরে যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন। খাতা যে তোমরা দিচ্ছ, সেই খাতার প্রেজেন্টেশনটা কিন্তু অত্যন্ত ভালো হওয়া প্রয়োজন। প্রেজেন্টেশন ভালো করতে গেলে তোমাদের মনে রাখতে হবে কী কী বিষয়। প্রথমেই আসবো হ্যান্ডরাইটিং। হ্যান্ডরাইটিং মুক্তোর মতো ঝকঝকে হতে হবে এমন কোনো কথা একেবারেই নেই। হ্যান্ডরাইটিং হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে করে
করে পরীক্ষক ভালোভাবে পড়তে পারে, পড়ে বুঝতে পারেন তুমি ঠিক কী লিখতে চলেছ। নাম্বার 2, তোমার যে ভাষা তুমি ব্যবহার করবে সেই ভাষার শালীনতা বজায় রেখে চলিত ভাষা, যেগুলো তোমরা কথ্য ভাষা যাকে বলে, চলিত ভাষা বলবো না, কথ্য ভাষা, যে ভাষায় তোমরা কথা বলো সেই ভাষায় নিজের মনের ভাবটাকে সম্পূর্ণ উজাড় করে দেবে, তাতেই তোমরা মার্কস পাবে। আর তার সাথে তোমরা মনে রাখবে তোমরা টেক্সটের লাইন, টেক্সটের শব্দ বেশি করে ব্যবহার করার চেষ্টা করবে। তার মানে এই নয় তোমার লেখা সম্পূর্ণ টেক্সটের ওপর ডিপেন্ড করেই হয়ে গেল। তোমার লেখার মধ্যে দুরকম থাকবে, এক তোমার নিজের ব্যাখ্যা, 2 নম্বর হচ্ছে টেক্সটের লাইন বা টেক্সটের শব্দ চয়ন। এগুলো কিন্তু তুমি মন দিয়ে করবে, তাহলে দেখবে তোমার মার্কস অত্যন্ত ভালো হবে, ফুল মার্কস পাবে তুমি তোমার এক্সামে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে খাতার যে তৈরি করা, খাতাটা কিভাবে তৈরি করবে তুমি। খাতার প্রত্যেকটা সাইডে মানে বাঁদিকে তোমার যে কোয়েশ্চেনের আনসার লেখার আগে নির্দিষ্ট নাম্বার, পার্ট নাম্বার লিখতে কখনোই ভুলবে না। আর সেই নাম্বারিংটা কিন্তু অবশ্যই রুলের বাইরে করবে, রুলের ভেতরে নয়। একটা রুল টানা থাকে, সেই রুলের বাইরের দিকে প্রত্যেকটা নাম্বার, পার্ট নাম্বার গুছিয়ে লিখবে। প্রত্যেকটা টপিক, যেমন রচনার টপিকের ক্ষেত্রে আমি বলছি, রচনার টপিকের ক্ষেত্রে বড় বড় করে রচনার টপিকটা উল্লেখ করবে। এই সমস্ত কাজ কিন্তু তোমাকে ভালোভাবে করতে হবে। কম্প্রিহেনশনের ক্ষেত্রে নিজের ভাষা ব্যবহার করবে। কম্প্রিহেনশনের ক্ষেত্রেও কিন্তু যতটা চাওয়া হচ্ছে ততটা লিখবে। যদি তোমার 3 লাইনে আনসার শেষ হয়ে যায়, 2 লাইনে আনসার শেষ হয়ে যায়, কিচ্ছু যায় আসে না, যতটা চাওয়া হচ্ছে ততটাই আনসার তোমাকে লিখতে হবে। তার বেশি লিখলে তুমি কিন্তু মার্কস পাবে না। আর ডিটো তুলে দেবে না। অনেকেই যেটা করো 10 লাইন, 15 লাইন, 5 লাইন, 6 লাইন লিখে দাও, তার থেকে আনসারটা খুঁজে নিতে হয়। এটা করলে কিন্তু মার্কস কাটা যাবে। আচ্ছা, এবার আসবো তোমাদের লেটার রাইটিং এর বিষয়। ফরম্যাটটাকে একেবারে গুছিয়ে লিখবে। সেখানে তোমাদের নিজের নাম, নিজের ঠিকানা না লিখে একটু বানিয়ে কাল্পনিক নাম ঠিকানা লিখে আসবে। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। এবং চিঠিতে নির্দিষ্টভাবে 3টে প্যারাগ্রাফ করবে, যেভাবে আমি বলেছি সেইভাবে প্রেজেন্ট করবে। হ্যাঁ, আর এইভাবে সমস্ত আনসারটা সম্পূর্ণ করার পর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে সমস্ত কিছু তোমাদের ছাড়খাড় করে দিতে পারে, সেটা হচ্ছে প্যানিক করা, টেনশন করা। সেটা একেবারে করা চলবে না। এক্সামের ঠিক আগের দিন রাতে একটু তাড়াতাড়ি ঘুমোতে যাও। একেবারে রাত 2-3টে কখনোই করবে না। সঠিক টাইমে বিছানায় যাও, ভালোভাবে শান্তি করে কুল ওয়েতে ঘুমিয়ে যাও। সকালবেলা ঘুম থেকে উঠে যে জায়গাগুলো একটু পড়ার সেগুলো দেখে নাও ভালো করে। সমস্ত সময়টা অন্তত এক্সাম দিতে যাওয়ার আগে পর্যন্ত একেবারে কুল থাকবে, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াবে না, কারোর সাথে বেশি কথা বলবে না, অন্য কোনো বিষয়ে মাথা দেবে না। তাহলে দেখবে তোমার যে পড়াগুলো তুমি করেছো সেগুলো নিজের মনের মধ্যে ঝালিয়ে নিতে পারবে এবং সেগুলো তুমি কখনো কোনো রকমভাবে ভুলবে না। আর সব সময় মনে রাখবে পরিশ্রমের কোনো বিকল্প নেই। তুমি যদি সঠিক পরিশ্রম করো তাহলে পরিশ্রমের নিশ্চয়ই তার ফলাফল খাতায় তুমি পাবেই, এটা আমার বিশ্বাস। তাহলে চলো, আর কোনো রকম সমস্যা না রেখে একেবারে ভালোভাবে এক্সাম দিয়ে এসো আর তুলে নাও একেবারে ফুল মার্কস তোমাদের বাংলা পরীক্ষায়। তাহলে চলো, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিও দেখতে কিন্তু অবশ্যই ভুলবে না।